প্রস্তাবিত বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক। সীমিত সম্পদে স্বস্তি ফেরানোর প্রত্যয় অর্থমন্ত্রীর। বাংলাদেশের প্রতিটি জনগণকে মাথায় রেখে এই বাজেট দেওয়ার চেষ্টা করেছি। নতুন সরকারের প্রথম বাজেটে শুল্ক করে বড় ছাড়, কমতে পারে নিত্যপণ্যের দাম, রাজস্ব লক্ষ্যে ঋণের বোঝায় চ্যালেঞ্জ। পুশিন প্রশ্নে থমথমে সীমান্ত, বিজিবির জোর টহলে সামিল স্থানীয়রা, চলছে মাইকিং, উঠান বৈঠক, সচেতনতামূলক সভা। নারায়ণগঞ্জের মদনপুরে গ্যাস লিকেজের আগুনে এক পরিবারের 4 জন সহ দগ্ধ 5, আনা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এবং ইরানে ফের হামলা, যুক্তরাষ্ট্রের জবাবে হরমুজে 2 জাহাজ ও বাহরাইন কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত তেহরানের। দর্শক, আপনারা জানেন যে আজকে কিছুক্ষণের মধ্যেই জাতীয় সংসদে 2026-27 বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এ বিষয়ে আমরা আরও খবর জানবো। এই পর্যায়ে বাজেটের খবর জানতে চলে যেতে চাই আমাদের বাজেট স্টুডিওতে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজেট সংক্রান্ত বেশ কিছু খবর রয়েছে আমার হাতে। আজকের বেলা 3টায় সংসদে বাজেট উপস্থাপন করবেন বর্তমান সরকার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে খবরগুলো আমরা প্রথমেই জেনে নিচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিতে বিশেষ বৈঠকে বসেছে মন্ত্রিসভা। সকাল 10:30টার দিকে সংসদ ভবনে মন্ত্রিসভার এই বিশেষ বৈঠক শুরু হয়। বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট সংক্রান্ত বিলে অনুমোদন সূচক সই করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর বেলা 3টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের 55তম বর্তমান সরকারের চলতি মেয়াদের ও অর্থমন্ত্রীর প্রথম বাজেট। জাতীয় বাজেট পেশ করতে এবং 2026-27 অর্থ বছরের রূপরেখা তুলে ধরতে সকাল 10টায় জাতীয় সংসদ ভবনে পৌঁছান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিন পর নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে, ফলে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষের জন্য এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় অর্থনৈতিক কার্যক্রমে সবাই যাতে অংশ নিতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটা তো আমার প্রথম বাজেট না, এটা বাংলাদেশের অনেক দিন পর, এটা জনগণের নির্বাচিত সরকারের প্রথম বাজেট। অনেক দিন পর, আগে হয়েছে, এবং এই বাজেট স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সকল গোষ্ঠীকে মাথায় রেখে সকলে যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, অর্থনীতির সুফল পায়, সেটা মাথায় রেখে বাজেট করেছে। আজ ঘোষণা হবে 2026-27 অর্থ বছরের বাজেট। বিকেলে জাতীয় সংসদে প্রথমবারের মতো নতুন বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের কাছে বাজেট মানে বাজারে স্বস্তি, নতুন কাজের সুযোগ ও আয় বৃদ্ধি। নিয়মিত করদাতারা চান বাড়বে না করের বোঝা। ব্যবসায়ীদের দাবি বিনিয়োগ পরিবেশ অনুকূলে থাকবে এবং কর ছাড়ও তাদের পক্ষে যাবে। এত সব প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবেন অর্থমন্ত্রী, সে প্রশ্নের উত্তর মিলবে নতুন বাজেটে। মুন্নাফ রশিদের প্রতিবেদনে বিস্তারিত। দেশের 55তম বাজেট ঘোষণা হচ্ছে আজ। দীর্ঘ প্রায় 20 বছর পর বাজেট দিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। বাজেটে মোট ব্যয় ধরা হতে পারে 9,38,000 কোটি টাকা। বড় আকারের এই খরচের বিপরীতে সরকার আয় পরিকল্পনা করছে 6,95,000 কোটি টাকা। ফলে ঘাটতি তৈরি হতে পারে 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি পূরণ হবে মূলত ব্যাংক ও বিদেশ থেকে নেয়া ঋণ দিয়ে। বুধবার পরিসংখ্যান ব্যুরো শেষ হতে যাওয়া চলতি অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির সাময়িক হিসাব প্রকাশ করেছে, যেখানে প্রবৃদ্ধি দেখানো হয়েছে 4.14%। তবে সরকার আশাবাদী চাপে থাকা অর্থনীতিকে পুনরুদ্ধার করে প্রবৃদ্ধি অর্জন করতে পারবে 6.5%। খরচের খাতায় বিদ্যমান সামাজিক কর্মসূচির সঙ্গে নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে যোগ হচ্ছে ফ্যামিলি ও কৃষক কার্ডসহ 5টি নতুন কর্মসূচি, যাতে ব্যয় হবে প্রায় 15,000 কোটি টাকা। এমন বাস্তবতায় বিএনপি যেন এমন এক চালক
যার হাতে ক্ষতবিক্ষত একটি গাড়ির স্টিয়ারিং তুলে দেয়া হয়েছে। একদিকে হাসিনা আমলের দুর্বল অর্থনীতি, অন্যদিকে মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব। জ্বালানি তেল ও বিদ্যুতের দামে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির উত্তাপে চলমান দাবদাহ যেন আরও বেড়েছে। তবে ঘাটতি মেটাতে অতিরিক্ত কর আরোপ সহ নিতে হবে ধার, ফলে সুদের চাপ যেমন বাড়বে তেমনি বাড়বে ঋণ পরিশোধের চাপ। খুবই আমাদের সাবধান থাকতে হবে যাতে করে এই ঋণ পরিষেবার চাপটা অর্থনীতিতে এমন একটা বোঝা না হয়ে দাঁড়ায় যখন ঋণ নিয়ে আমাদেরকে ঋণ শোধ করার মতো একটা অবস্থা হবে। সো এটা আমরা এই ঋণটা নিয়ে কিভাবে ব্যবহার করছি, সেটা থেকে আমরা এই ঋণ দিয়ে যে প্রজেক্টগুলো বাস্তবায়ন করব সেটার আয় দিয়ে আমরা ঋণ পরিষেবাটা ঠিকভাবে করতে পারছি কিনা, এসব ব্যাপারে অবশ্যই আমাদের একটা সতর্কতার প্রয়োজন হবে। এবারে খরচের চাপ আরও বাড়াবে নতুন পে স্কেল বাস্তবায়ন, বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ সহ বিভিন্ন ভর্তুকি। এর বাইরে আছে সুদ পরিশোধের বিপুল ব্যয়। চ্যালেঞ্জের মাঝেও নতুন অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে 7.5%। যদিও মে মাসে জীবনযাপন ব্যয় বেড়েছে প্রায় 9.5%। বাজেটের লক্ষ্যগুলো উচ্চাভিলাষী মনে করেন অর্থনীতিবিদরা। এত বড় বাজেট বাস্তবায়ন করার সক্ষমতা আছে কিনা? সক্ষমতার দুটো দিক আছে। একটা হলো যে অর্থায়নটা প্রয়োজন হবে সেই অর্থের যোগানটা দেয়া যাবে কিনা। অর্থের যোগান হলেও অর্থ ব্যয় করার মতো ক্ষমতা আমাদের যে ইমপ্লিমেন্টিং প্রতিষ্ঠানগুলি আছে তারা সেটা করতে পারবেন কিনা। যেই ঘোষণা দিয়ে বাজেটটা শুরু করি, বছর শেষে ওই অঙ্কটা বাস্তবে দেখা যায় না। রাজস্বর ক্ষেত্রেও ঘাটতি থাকে, লক্ষ্যের তুলনায় কম। ব্যয়ের ক্ষেত্রেও বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় অরিজিনাল বাজেটে তা ধরা হয় তার চেয়ে কম হয়। জনসাধারণের প্রত্যাশা তারা কর্মসংস্থান ও তুলনামূলক কম ব্যয়ে জীবনযাপন করার সুযোগ চান। এজন্য বিনিয়োগ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কৌশল কী হবে তা জানা যাবে বাজেট ঘোষণার পরই। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। দর্শক, আজ ঘোষণা হবে 2026-27 অর্থ বছরের বাজেট। বিকেলে জাতীয় সংসদে প্রথমবারের মতো নতুন বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে আরও জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাতীয় সংসদ ভবন থেকে সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আজকের তো বাজেট ঘোষণা হবে, অর্থমন্ত্রী ইতোমধ্যে সংসদে চলে এসেছেন। সরকারি দলীয় এবং বিরোধী দলীয় যারা রয়েছেন সেই সংসদ সদস্যরা কি আসতে শুরু করেছেন কিনা? বাজেট উপস্থাপন উপলক্ষে সংসদের পরিবেশটা কেমন দেখছেন? কি বলেছেন যে আজকে জাতীয় বাজেট ঘোষণা করা হবে ঠিক বিকাল 3টার সময় এবং অর্থমন্ত্রী এই বাজেট ঘোষণা করবেন। তার আগে এই ফাঁকে জানিয়ে রাখতে চাই তা হলো যে ঠিক 10টার সময় ক্যাবিনেট বৈঠক চলছে, অর্থাৎ যে বাজেটটি প্রস্তাব করা হবে সেই বাজেট প্রস্তাব হওয়ার আগেই সেই বাজেটটি অনুমোদন করতে হবে ক্যাবিনেট বৈঠকে, সেটি চলছে। অর্থাৎ সেখানে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে কোন কোন খাতে কর আরোপ করতে হবে বা ছাড় দিতে হবে। অ্যাকচুয়ালি সেখানকার যে পুরো বিষয়টা অনুমোদনের পর এরপরে হচ্ছে রাষ্ট্রপতির সেই বাজেট যে প্রস্তাবিত যে বাজেট বিলে সেখানে অনুমোদনের জন্য সই লাগবে। সেই বৈঠকটি কিন্তু এখনও চলছে বলে আমরা জানি এবং সংসদের যে পরিবেশ সেখানে দেখা যাচ্ছে যে মন্ত্রিপরিষদ বিভাগে যারা সদস্য তারা এসে পৌঁছেছেন, এছাড়া অন্যান্য যারা সংসদ সদস্য আছেন তারাও এসে পৌঁছেছে। এবারে যে বাজেটের আকার অর্থাৎ 2026-27 অর্থবছরের যে বাজেটের আকার সেখানে 9,38,000 কোটি টাকার যে বাজেট আকার করা হয়েছে এবং সেটি প্রস্তাব আকারে আসতে পারে। আমাদের সঙ্গে আমাদের আরেক সহকর্মী মুন্নাফ রশিদ আছে, তিনি আসলে এই বাজেটের আদ্যপান্ত নিয়ে দেখভাল করছেন এবং তার সঙ্গে কথা বলে আরেকটু জেনে নিতে চাই। মুন্নাফ, একটু বলবেন কি যে এবারে বাজেট আসলে নতুন কি থাকছে? যদিও আমরা জানি যে বাজেট ঘাটতি হতে পারে প্রায় 2,500 কোটি টাকার মতন, নতুন কি থাকছে এবারে বাজেটে? ধন্যবাদ আপনাকে। মূলত এই বাজেট যেটা হতে যাচ্ছে আগামী অর্থ বছরের জন্য, এটি মূলত বিএনপির 20 বছর পরে তারা বাজেট দিতে যাচ্ছে এবং এখানে নিশ্চয়ই তারা তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেই জায়গাগুলোকে তারা প্রাধান্য দিচ্ছেন। নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে তাদের নতুনত্ব ছিল হচ্ছে সামাজিক সুরক্ষা খাতের আন্ডারে যেটা কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড, এবং এই দুইটি সহ মোট 5টি নতুন কর্মসূচি রয়েছে এবং সেই নতুন কর্মসূচির মধ্যে তাদের ব্যয় হবে প্রায় 15,000 কোটি টাকার বেশি। এবং এই অর্থ বছরে এই যে সামনে যে অর্থ বছর আসছে সেই অর্থ বছরের জন্য তারা এই সামাজিক সুরক্ষা খাতে কিন্তু 1,45,000 কোটি টাকার মতো বরাদ্দ রেখেছেন এবং তার মধ্যে ফ্যামিলি কার্ড পাবেন হচ্ছে 41 লাখ পরিবার আগামী অর্থ বছরের জন্য এবং কৃষক কার্ড পাবেন 42 লাখ, 42.5 লাখ মানুষ। তো এটি হচ্ছে বড় ধরনের নতুনত্ব। এর বাইরে আপনার রয়েছে
যারা জুলাই যোদ্ধা, যারা আহত এবং নিহত হয়েছেন তাদের জন্য বরাদ্দ থাকবে, তাদের মাসিক ভাতা হিসেবে একটি প্রোগ্রাম চালু হবে। এর পাশাপাশি যারা উপাসনালয়ে বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন ধর্মীয় প্রতিষ্ঠানে, বিশেষ করে যারা ধর্মযাজক বা ইমাম, মুয়াজ্জিন সহ তাদের জন্য এক ধরনের ভাতা রয়েছে। এটি বড় ধরনের একটি নতুন কর্মসূচি বলা যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে সবসময় সাধারণ মানুষের একটা প্রত্যাশা থাকে যে তাদের জন্য আসলে বাজেটে কি থাকছে। মূলত তারা দেখে যে কোন পণ্যের দাম কমছে, কোন পণ্যের দাম বাড়ছে। তো স্বাভাবিকভাবে এখানে একটা জিনিস বলা যায় যে যারা ঘরের মধ্যে যেসব গৃহিণী কাজ করেন বা আমরা যাদের হাতের রান্না খাই তাদের জন্য বড় ধরনের একটি সুযোগ রয়েছে যে আপনার যে ইন্ডাকশন রয়েছে বা ইলেকট্রিক চুলাগুলো, এগুলোর ক্ষেত্রে তাদের বড় ধরনের সুবিধা পাবেন, তারা সহজেই রান্না করতে পারবেন, সেসব পণ্যে কিছু ছাড় রয়েছে। পাশাপাশি আপনার আলু এবং চাল, ডাল সহ এসব পণ্য সহ প্রায় 60টি পণ্যে কর অর্ধেক কমাচ্ছে। তো সেই জায়গাটিতে বড় ধরনের পণ্য যে দামগুলো সেটা দাম কমবে এবার। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন মুন্নাফের কাছে যে আসলে কোন কোন খাতে দাম কমতে পারে, বাড়তে পারে, এবং বাজেটের আকার যে যা হচ্ছে এবার তা হলো যে নতুন যে অর্থ বছর আসছে সেখানে 1.5 লাখ কোটি টাকার মতন বাড়তি এবার বাজেট আসতেছে। সুতরাং একটা বিষয় স্পষ্ট যে নতুন সরকার এবারে বাজেটের আকার অনেক বেশি, সেখানে বাজেট ঘাটতিও বেশি। তবে সরকার বলছে যে সেই বাজেট ঘাটতি মেটানোর জন্য অভ্যন্তরীণ এবং বাইরে থেকেই তারা সেই টাকা পূরণ করার জন্য বা ঋণ নিবে। বিকাল 3টার সময় সে বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী, ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। মাহমুদুল হাসান এবং মুন্নাফ রশিদ, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, বাজেট উপস্থাপন হবে আজকের বিকেল 3টায়। আর সে খবর জানাতে জাতীয় সংসদ ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান এবং মুন্নাফ রশিদ। যদিও বাজেট আজকের 3টায় উপস্থাপন করতে যাচ্ছে মহান সংসদে, তবে তার আগে বেশ কিছু তথ্য কিন্তু আমাদের হাতে চলে এসেছে। আর সেই তথ্যগুলো আপনাদের সঙ্গে আমরা জানানোর চেষ্টা করব। ইতোমধ্যে বাজেটের আকার আমরা জানতে পেরেছি। বাজেটের যে আকার এবার নির্ধারণ করা হয়েছে কিন্তু 9,38,000 কোটি টাকা, বড় একটি বাজেট কিন্তু নিয়ে এসেছে বর্তমান সরকার। যদিও স্বাধীনতার পরবর্তী সময়ে যে বাজেট ছিল মাত্র 719 কোটি টাকার একটি বাজেট, সেই বাজেট কালের পরিক্রমায় কিন্তু এসে 9 লাখ পার হয়ে গেছে। অর্থাৎ যেভাবে ধীরে ধীরে কিন্তু বাজেটের বিশাল আকার আমাদের সামনে আসছে একের পর এক, অর্থাৎ প্রতি বছরই যে বাজেট উপস্থাপন করা হয় প্রতি বছরই কিন্তু বাজেট বাড়ানো হচ্ছে। যদিও রাজনৈতিক সরকার প্রতি বছরই চায় তাদের বাজেটটা বড় হোক, কারণ রাজনৈতিক কিছু প্রতিশ্রুতি তাদের থাকে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং একই সঙ্গে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য আর সাধারণ যারা জনগণ রয়েছেন তাদের জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য প্রতি বছর বাজেটে নতুন কিছু সংযোজন করতে হয়, যার ফলে বাজেটের আকারও কিন্তু প্রতি বছর বাড়ছে। আমরা এরপরে দেখতে পাচ্ছি যে বাজেটের যে আকার যেমন বাড়ছে একই সঙ্গে কিন্তু বাজেট ঘাটতিও বাড়ছে। আমরা এরপরে যে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা একটু আপনাদের সঙ্গে আমরা জানাতে চাই। জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2026-27 জন্য 6.5%। গত অর্থ বছরে অর্থাৎ 2025-26 কিন্তু জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 5.5%। এক বছরের ব্যবধানে প্রায় 1% জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরেছে বর্তমান সরকার। যদিও গত অর্থ বছরে 5.5 নির্ধারণ করলেও বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে, বিশেষ করে বিশ্বব্যাংকের পক্ষ থেকে 4.6% নির্ধারণ করা হয়েছিল এবং আইএমএফ থেকে বলা হয়েছিল 4.3% জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে যেই জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তার সঙ্গে কিন্তু বাস্তবে কিছুটা অমিল আমরা দেখতে পাই। এবছর আসলে কোথায় গিয়ে দাঁড়াবে তা হয়তো অর্থ বছরের শেষে আমরা বলতে পারবো। মুদ্রাস্ফীতি সম্পর্কে একটি লক্ষ্যমাত্রা দিয়েছে বর্তমান সরকার, অর্থাৎ এই বাজেটে কিন্তু তারা 7.5% মুদ্রাস্ফীতি তারা লক্ষ্যমাত্রা এর মধ্যেই তারা রাখতে চাচ্ছে, যদিও বাস্তবতা কিন্তু কিছুটা ভিন্ন। অর্থাৎ আমরা এবছর মুদ্রাস্ফীতি দেখতে পাচ্ছি 9.42%, অর্থাৎ বেশ পার্থক্য কিন্তু আমরা এর মধ্যে লক্ষ্য করছি। যদিও এই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার এই বাজেটে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে, যার মধ্যে নিত্য পণ্যের যে দাম তা কমানোর জন্য বেশ চেষ্টা রয়েছে বর্তমান সরকারের, যার জন্য প্রায় 60টি পণ্যের কিন্তু বিভিন্ন কর এবং ভ্যাট ছাড় দিতে চাচ্ছে বর্তমান সরকার, যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কিছুটা বাড়ে এবং পণ্য মূল্যে কিছুটা নিয়ন্ত্রণে থাকে। এছাড়া যে আমরা যে ইনফ্লেশনের বিষয়টা কিন্তু স্বস্তি দেওয়ার জন্য অনেক উদ্যোগ বর্তমান সরকার নিয়েছে এবং বাজেটও সেই উদ্যোগ কিন্তু তারা নিচ্ছে। আমরা এর পরবর্তী কিছু তথ্য আমাদের হাতে আছে। আমরা আয় ব্যয়ের হিসাবটা একটু দেখতে চাই।
আয় ব্যয়ের যে হিসাব এখন পর্যন্ত আমাদের হাতে এসেছে, যেহেতু বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনবিআর থেকে, অর্থাৎ এই যে 9,38,000 কোটি টাকা বড় একটি বাজেট, এর আয়টা কোথা থেকে আসবে? এর সবচেয়ে বড় আয়টা কিন্তু আসবে এনবিআর থেকে, অর্থাৎ রাজস্ব সংগ্রহ থেকে বাজেটের সবচেয়ে বেশি কিন্তু সংগ্রহ করা হবে, যেখানে 87% কিন্তু রাজস্ব আসবে রাজস্ব থেকে, অর্থাৎ আয়টা আসবে রাজস্ব থেকে। সেখানে 6,04,000 কোটি টাকা কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ রাজস্ব বোর্ডের উপরেই কিন্তু বাজেট সংস্থাপনের সবচেয়ে বড় চাপ রয়েছে বর্তমান সরকার দিয়েছে, অর্থাৎ তাদের যে ব্যয় রয়েছে সেই ব্যয়ের সবচেয়ে বড় অংশই কিন্তু সংস্থাপন করবে রাজস্ব বোর্ড থেকে। এছাড়া এনবিআর বহির্ভূত 25,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যেটি মোট বাজেটের অর্থ সংস্থানের 4%। এছাড়া এনবিআর বহির্ভূত কিংবা কর বহির্ভূত রাজস্ব আদায়ের জন্য 66,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেটি মোট বাজেটের অর্থ সংস্থানের প্রায় 9%। যেখানে আমরা জানি যে পাসপোর্ট ফি কিংবা অন্যান্য সরকারি বিভিন্ন সংস্থা থেকে যে আয় হয়ে থাকে, সেই আয়টি কিন্তু এখানে যুক্ত হয়। আমরা এরপরে যে দেখতে পাচ্ছি যে বিশাল একটি বাজেট যেহেতু দিয়েছে, সেই বাজেটের কিন্তু বড় একটি অংশই ঘাটতি রয়েছে, অর্থাৎ মোট বাজেটের 25% কিন্তু ঘাটতি থাকবে, যেখানে টাকার অঙ্কে 2,43,000 কোটি টাকা কিন্তু ঘাটতি থাকছে। এই বিশাল যে ঘাটতি বাজেট, এই বাজেটটি কিভাবে পূরণ করবে সরকার? এর জন্য কিছু পরিকল্পনা নিয়েছে সরকার। অভ্যন্তরীণ উৎস থেকে সবচেয়ে বেশি সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে, যেখানে 1,27,000 কোটি টাকা কিন্তু নেয়ার পরিকল্পনা করছে, যেটি হয়তো ব্যাংকিং খাত কিংবা যে অন্যান্য খাত রয়েছে সরকার অভ্যন্তরীণ উৎস, সেখান থেকে নিতে পারে। এছাড়া বৈদেশিক উৎস থেকে কিন্তু একটি বড় অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে 1,09,850 কোটি টাকা আসবে, এবং অনুদান থেকে, বৈদেশিক অনুদান থেকে 6,150 টাকা নেয়ার কিন্তু একটি পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা এরপরে আরেকটি তথ্য আমাদের হাতে এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বলেছিলাম যে বাজেটের একটি বড় অংশ এনবিআর থেকে সংগ্রহ করা হবে। সেখানে আসলে কোন কোন খাতে সেই এনবিআর, অর্থাৎ রাজস্ব বোর্ড কোন কোন খাত থেকে বাজেটের অর্থগুলো সংস্থান করবে, সেখানে তথ্য অনুযায়ী 6,04,000 কোটি টাকা এনবিআর থেকে আসবে, যার একটি শতাংশের হিসাব তারা দিয়েছে না। সেখানে আমরা দেখতে পাচ্ছি আয়কর খাত থেকে 37% আসবে, এবং একই পরিমাণ ভ্যাট থেকে, অর্থাৎ ভ্যাট থেকেও কিন্তু 37% সংস্থাপন করা হবে। যারা প্রত্যেক ক্রেতা যে পণ্য ক্রয় করে থাকেন, তার প্রত্যেক ক্রেতা কিন্তু পণ্য ক্রয়ের উপরে ভ্যাট দিয়ে থাকেন, সেই ভ্যাটের টাকায় কিন্তু রাজস্ব বোর্ড সংগ্রহ করে সরকারকে দিবেন বাজেটের অর্থ সংস্থানের জন্য। এছাড়া শুল্ক থেকেও কিন্তু 26% আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে, অর্থাৎ দেশের পণ্য আমদানি কিংবা রপ্তানি, এই দুটোই কিন্তু দুটো খাত থেকেই কিন্তু বাজেটের অর্থ সংস্থান হচ্ছে। আমরা এনবিআরের যে আয়ের রয়েছে, আমরা এনবিআর থেকে দেখতে পাচ্ছি যে বাজেটের উন্নয়ন কর্মসূচিতে আসলে আয়করের 37% আমরা আগেই বলেছিলাম, এবং ভ্যাটের 37% এখানে তারা সংস্থান করবে, এবং একই সঙ্গে কিন্তু শুল্ক থেকে 26% চলে এসেছে। তো মোটামুটি রাজস্ব বিভিন্ন খাত থেকে কী পরিমাণ অর্থ আসবে কিংবা সংস্থান হবে, অর্থাৎ বাজেটের আকার কি হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু কিছু তথ্য ইতিমধ্যে চলে এসেছে। সেই তথ্যগুলো কিন্তু আমাদের হাতে চলে এসেছে। আরেকটি তথ্য, যেহেতু বাজেটের বড় একটি অংশই উন্নয়ন খাতে বরাদ্দ থাকে, অর্থাৎ এডিপি বার্ষিক উন্নয়ন পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনাতে কিন্তু 3 লাখ কোটি টাকার একটি বড় খাত কিন্তু সেখানে রাখা হয়েছে, অর্থাৎ বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কিন্তু বাজেটের প্রায় বড় একটি অংশই কিন্তু সেখানে ব্যয় করা হবে, যেখান থেকে আমাদের অবকাঠামোগত উন্নয়ন থেকে পরিবহন কিংবা অন্যান্য সেক্টরের যত ধরনের উন্নয়ন পরিকল্পনা রয়েছে তার সবই কিন্তু এডিপি থেকে বাস্তবায়ন করা হবে। সেজন্য সেখানে 3,08,024 কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা রেখেছে বর্তমান সরকার। তো বাজেটের মোটামুটি এই তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে এসেছে। এরপরে নতুন কোনো তথ্য আসলে হয়তো আমরা সেটিও সংযুক্ত করতে পারবো। আমাদের হাতে একটি খবর রয়েছে, খবরটি আমরা জেনে আসি। স্বাধীনতার পর প্রথম বাজেট ছিল মাত্র 719 কোটি টাকার, যা নতুন অর্থবছরের জন্য ছাড়িয়ে যাচ্ছে 9 লাখ কোটি টাকা। এই দীর্ঘযাত্রায় দেশে বাজেট হয়েছে 54টি, যার অনেকগুলো পাশ হয়েছে সংসদের বাইরেও। বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ প্রথমবার বাজেট পেশ করবেন। বাজেটের ইতিহাস জানাচ্ছেন ফাহিম ইউসুফ। শূন্য পকেট, বিধ্বস্ত জনপদ, এর মাঝে একরাশ স্বপ্ন।
যদিও তলাবিহীন ঝুরি অপবাদ মাথায় নিয়ে ১৯৭২ সালের ৩০ জুন স্বাধীন বাংলাদেশের প্রথম আয় ব্যয়ের হিসাব কষেছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। সেই হিসাবটা ছিল মাত্র ৭১৯ কোটি টাকার। আজকের বাজারে যা একটি সাধারণ প্রকল্পের খরচের চেয়েও কম। অথচ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে এখন বাজেটের আকার ছাড়িয়েছে ৯ লাখ কোটি টাকা। স্বাধীনতার পর থেকে প্রতি অর্থবছরেই বাজেটের আকার বেড়েছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় চলতি ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত দেশে মোট ৫৪টি বাজেট দিয়েছেন ১৪ জন অর্থমন্ত্রী ও উপদেষ্টা। এই দীর্ঘ যাত্রায় সবচেয়ে বেশি ১২টি করে বাজেট পেশ করে যৌথভাবে শীর্ষে আছেন দুই প্রয়াত অর্থমন্ত্রী বিএনপির এম সাইফুর রহমান এবং আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মুহিত। আর আওয়ামী লীগের সাবেক দুই অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ৬টি ও আহম মোস্তফা কামাল দিয়েছেন ৫টি বাজেট। তবে এই ৫৪টি বাজেটের সবগুলো জাতীয় সংসদে পাশ হয়নি। ইতিহাসে সংসদের বাহিরে উত্থাপন হয়েছে মোট ১৪টি বাজেট। এর মধ্যে স্বাধীনতার পর ৮টি বাজেট পেশ হয়েছিল পুরনো সংসদ ভবন বা বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আর সামরিক ফরমান কিংবা উপদেষ্টা সরকারের ছায়ায় উত্থাপন করা হয় ৬ অর্থবছরের বাজেট। জিয়াউর রহমান, আবুল মাল আব্দুল মুহিত, 111-এর সময় ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম এবং গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, তারা গণমাধ্যমে বাজেট পেশ করেছিলেন। অর্থনীতির ভাষায় বাজেট মানে কেবল সংখ্যার খেলা নয়, এটি সাধারণ মানুষের পকেটের সঙ্গে রাষ্ট্রের তহবিলের এক অদৃশ্য চুক্তি। এবার সেই চুক্তির খসড়া নিয়ে প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি তার প্রথম বাজেট। সরকারের অতিরিক্ত ভর্তুকি উচ্চমূল্যের বাজারে সাধারণ মানুষের চাহিদা আর রাষ্ট্রের প্রবৃদ্ধি ধরে রাখাই ভবিষ্যতের বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। নানা চড়াই উতরাই পেরিয়ে ৫৫তম এই বাজেট দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্যে কেমন প্রভাব রাখে সেটি এখন দেখার বিষয়। ফাহিম ইউসুফ, স্টার নিউজ। দর্শক, বাজেটে সবারই লক্ষ্য থাকে কোন কোন পণ্যের দাম কমছে কিংবা কোন কোন পণ্যের দাম বাড়ছে। আমাদের হাতে এর মধ্যে বেশ কিছু তথ্য চলে এসেছে, অর্থাৎ পণ্য দাম বাড়া কিংবা কমার তথ্য এসেছে। প্রথমেই আমরা একটি তথ্য আপনাদের সঙ্গে জানাতে চাই, সেটি হলো যে পণ্যের দাম কমবে এর জন্য একটি খবর আমাদের হাতে চলে এসেছে। তবে মধ্যবিত্ত কিংবা যারা উচ্চ মধ্যবিত্ত রয়েছেন তাদের জন্য সুখবরটি দিতে চাই। এর মধ্যে কিন্তু যেসব ইলেকট্রিক গাড়ি রয়েছে অর্থাৎ ইভি কার, সেই ইভি কারের উপর থেকে কিন্তু শুল্ক কমানোর পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক গাড়ির জন্য কিন্তু যে এর আগে 93% পর্যন্ত কর ছিল, সেই কর কিন্তু কমিয়ে দুটি ধাপ করা হয়েছে। সেই দুটি ধাপের মধ্যে রয়েছে $25,000 মধ্যে যে গাড়িগুলো আমদানি করা হয় সেখানে প্রায় 64% করে নিয়ে আসা হবে, অর্থাৎ 93% থেকে কমিয়ে কিন্তু 64% নিয়ে আসা হচ্ছে। তবে যেই সব গাড়ি $50,000 উপরে, $50,000 উপরের গাড়িগুলো কিন্তু 80% নামিয়ে আনা হয়েছে। এই গাড়ির উপরে এর আগে কিন্তু ছিল প্রায় 93% কর, অর্থাৎ গাড়ির ইভি কারের জন্য কিন্তু বেশ সুখবরই রয়েছে। যারা আপনারা ইভি কার কিনতে চান অর্থাৎ ইলেকট্রিক গাড়ি কিনতে চান তাদের জন্য কিন্তু আগামী বাজেটটা বেশ একটি ভালো সুখকর সময় চলে আসতে পারে আপনাদের জন্য গাড়ি কেনার ক্ষেত্রে। এছাড়া আরেকটি, এই গরমের মধ্যে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কিন্তু নতুন সরকার পরিকল্পনা নিয়েছে, অর্থাৎ যারা এসি কিংবা ফ্রিজ কিনতে চান তাদের জন্য একটি সুখবর আসছে। তবে সেটি বিদেশি আমদানি করা এসি কিংবা ফ্রিজের জন্য নয়, এটি দেশে উৎপাদিত যেসব ফ্রিজ রয়েছে অর্থাৎ দেশে যেসব কোম্পানিগুলো রয়েছে দেশেই উৎপাদন করে থাকে সেই সব এসি ফ্রিজের জন্য কিন্তু একটি সুখবর রয়েছে। এর ক্ষেত্রে দেশীয় শিল্পকে আসলে কমানোর জন্য কিন্তু, অর্থাৎ দেশীয় শিল্পের উপর থেকে যে কর রয়েছে সেই করের চাপ কমানোর জন্য কিন্তু এই ধরনের একটি পরিকল্পনা নিয়েছে। একই ধরনের দেশীয় পণ্য বেশি করে ফ্রিজ এবং এসির দাম কমানোর জন্য কিন্তু যে আমদানি শুল্ক রয়েছে সেখানে, অর্থাৎ বিশেষ করে যে সাধারণ যে কাঁচামাল রয়েছে অর্থাৎ ইলেকট্রিক পণ্য উৎপাদনের কাঁচামাল আমদানির ক্ষেত্রে কিন্তু সরকার একটি বড় ধরনের কর অবকাশের সুযোগ দিয়েছে। এর আগেও এটি ছিল, তবে এখন এই সুবিধা কিন্তু 2030 সাল পর্যন্ত বর্ধিত করেছে বর্তমান সরকার। অর্থাৎ দেশীয় যেসব পণ্য রয়েছে, পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে, সেই সব পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার একটি সুযোগ দিচ্ছে। তো মোটামুটি যে গাড়ি এবং ফ্রিজের ক্ষেত্রে যেই সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল এই সুযোগ সুবিধা কিন্তু আজকের যে বাজেট ঘোষণা হবে সেই বাজেটে হয়তো অর্থমন্ত্রী ঘোষণা দিবেন। তারপরে এই বিষয়ে আরও বিস্তারিত আমরা জানতে পারবো, কিংবা এই সুবিধা আসলে কতটুকু রয়েছে সাধারণ গ্রাহকদের কাছে, এই সুবিধা কতটুকু তারা পাবেন, কিংবা এই সুবিধা কতদিনের জন্য থাকবে তার বিস্তারিত হয়তো আমরা বাজেট ঘোষণার পরেই জানতে পারবো।
বিভিন্ন কর ছাড়ের যে প্রস্তাব আসছে সে বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার মাহবুব। মাঝার, বড় দাগে কোন কোন পণ্যের উপরে কর ছাড় থাকতে পারে কিংবা কোন কোন পণ্যের উপরে নতুন করে কর আরোপ করতে পারে, বাজেটে বেশ কিছু তথ্য তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা? আসছে অর্থ বছরে আজকে যেই বাজেট দেওয়া হবে, এই বাজেটে এনবিআরকে আসলে যেই লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে 6,04,000 কোটি টাকা, এনবিআর এর বড় ধরনের চ্যালেঞ্জ আসবে। তবে এখানে বিভিন্ন জায়গাতে ছাড়ও দেওয়া হয়েছে, আবার আসলে কমপ্লায়েন্স বাড়ানো বা করের জাল বিস্তৃত করার ব্যাপারে এনবিআর জোর বেশি দিয়েছে। যদি বলতে হয় যে বিনিয়োগের আসলে বেশ কিছু বা প্রণোদনা দেওয়া হয়েছে, ইলেকট্রিক খাতে, এরপর প্রযুক্তিতে বিনিয়োগ, সেক্ষেত্রে কর্মসংস্থান তৈরির ক্ষেত্রেও আসলে বেশ কয়েকটা জায়গাতে প্রণোদনা দেওয়া হয়েছে, নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও আসলে প্রণোদনা দেওয়া হয়েছে, এসএমই খাতে যারা তাদেরকে বার্ষিক টার্নওভারের ক্ষেত্রেও প্রণোদনা দেওয়া হয়েছে, এবং নিত্যপণ্যকে বাড়িয়ে আসলে 60টির মতো পণ্যকে নিত্যপণ্য হিসেবে ঘোষণা করে সেখানে প্রণোদনা দেওয়া হয়েছে। উৎসে কর, আবগারি শুল্ক এবং সরবরাহ পর্যায়ে ভ্যাটেও আসলে বেশ কয়েকটা জায়গাতে ছাড় দেওয়া হয়েছে। আমরা দেখেছি বেশ কিছু খাদ্যপণ্যে আমদানির ক্ষেত্রে কিন্তু বিদেশে আমদানি করলে আসলে খরচ বাড়বে, কিন্তু দেশে উৎপাদন করলে সেই জায়গাতে খরচ কমবে এবং দামও কমবে, এমন কিছু নীতি নেওয়া হয়েছে। কারণ দেশে যারা এটির উৎপাদন কাজে যারা অংশগ্রহণ করবে তাদেরকে কর্মসংস্থানও এবং বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু আসলে সেখানে সহজ করার প্রস্তাব করা হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে এইবার যে বাজেট আসছে সেখানে এনবিআর এর লক্ষ্যমাত্রায় কমপ্লায়েন্স বা করের যে জাল বিস্তৃত সেই জায়গাতে নজর যেমন দেওয়া হয়েছে। আমরা যদি দেখি যে অটোমেশন বাস্তবায়নের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড এবং এনবিআর এর যেই 3 নাম্বার রয়েছে সেখানে সব জায়গাতে ব্যাংক আইডি খোলার ক্ষেত্রেও কিন্তু ব্যাংকের যে আইডি সেখানেও বাধ্যতামূলক করা হচ্ছে, এবং যেই রিটার্নের সঙ্গে আসলে বেশ কিছু খাতকে সংযুক্ত করা হচ্ছে, এবং ব্যবসা খাতে যারা খুচরা ব্যবসায়ী তাদের জায়গা থেকেও কিন্তু যে ভ্যাট রিটার্ন সেটি সহজ করা হচ্ছে, এবং ন্যূনতম তাদের কাছ থেকে রাজস্ব নেওয়ার যে প্রক্রিয়া সেটিও কিন্তু চালু হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে যে বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব যে একটা কর নীতি সেটি কিন্তু দেখা যাচ্ছে যে এনবিআর এর পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। অপরদিকে কর জালের যে বিস্তৃতি, আরও যে যারা 1.25 কোটি টিন রয়েছে তাদেরকে রিটার্নের আওতায় আনার যে প্রক্রিয়া সেটিও কিন্তু শুরু হয়েছে এনপিআর। মাঝার, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছেন স্টার নিউজ। দর্শক, আমরা বিরতির আগে বলছিলাম আমরা বাজেট নিয়ে একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে কথা বলবো, আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে বাজেটে বেশ কিছু তথ্য আমাদের হাতে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে বেশ কিছু পণ্যে কিন্তু কর ছাড় দিচ্ছে বর্তমান সরকার, যেখানে রাজনৈতিক কিছু প্রতিশ্রুতিও রয়েছে, সেটি বাস্তবায়ন সরকারের সামনে একটি চ্যালেঞ্জ হবে, এবং একই সঙ্গে অনেক বেশি পণ্যের উপর কর ছাড়, যেটি হয়তো রাজনৈতিক তাদের একটি পরিকল্পনা রয়েছে। আর যেহেতু রাজস্ব বোর্ডের উপর সবচেয়ে বেশি কর সংগ্রহ লক্ষ্যমাত্রা, তাদের ঘাড়েই আসলে তো মূল চাপটা রয়েছে। একদিকে অনেক পণ্যের উপর থেকে কর উঠিয়ে নেওয়া হয়েছে, একই সঙ্গে আবার বাজেটের অর্থ সংস্থান, দুটো বিষয় নিয়ে কি জাতীয় রাজস্ব বোর্ড চাপে থাকবে কিনা অর্থ বছরে? ধন্যবাদ। পণ্যের দাম কমানোর জন্যে শুল্কের ছাড় দেওয়া। পণ্যের দাম কেন কমানো হচ্ছে? কারণ ইকোনমিতে একটা বিরাট চাপ রয়ে গেছে, দ্রব্যমূল্য প্লাস নতুন শিল্প উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তারা তারা ঠিক সুস্থিরভাবে ব্যবসা করতে পারছে না, মানে অর্থাৎ ইকোনমি অচল অবস্থা আছে। ইকোনমিকে সচল করবার জন্যে কিছু কিছু ক্ষেত্রে খাতে শুল্ক ছাড় দেওয়া হচ্ছে বা দেওয়া হবে। প্রায় 60,000 কোটি টাকার মতন আপনি বললেন, প্রায় যেটাই সেটাই। এই 60,000 কোটি টাকা কিন্তু শুল্ক ছাড় না, অধিক শুল্ক পাওয়ার স্বার্থে, অর্থাৎ ইকোনমিকে আমি সচল করবার জন্যে এই জায়গায় ছাড় দিচ্ছি যাতে সে দাঁড়াতে পারে। সে দাঁড়াইলে পর তখন ওর পার্চেজিং পাওয়ার বাড়বে, ওর ওই উৎপাদন বাড়বে, ওখানে কর্মসৃজন হবে। এর থেকে যে ইকোনমিতে যে গতিশীলতাটা আসবে সেইটার মূল্য এই 60,000 টাকার আপাতত 60,000 কোটি টাকার আপাতত ছাড় আমার কাছে একটা অন্য ধরনের ডিভিডেন্ড হিসেবে আসতে হবে। যেমন আপনার নিজের হয়তো ধরেন 10 টাকার বেশি নাই, আপনি ব্যবসা করতে পারছেন না, আপনাকে যদি 40 দিতাম
50 হলে আপনি ব্যবসা করতে পারতেন। আমি 40 আপাতত ধার কর্য করে হলেও এনে দেবো, আমার নিজের পকেটের হলেও আপনারা দেবো কেন, যে এই 40 দিলেই পর আপনি তখন দাঁড়াতে পারবেন। আপনি দাঁড়াইলে আপনি কর্মসৃজন করতে পারবেন, আপনি অনেক কিছু করতে পারবেন, তখন আমার ইকোনমি চালমান হবে। আর নইলে আপনি ওই 10 টাকা নিয়ে বসে থাকেন, আপনার কিছু হচ্ছে না। আপনার আপরে আমি আরও কিছু কট্টর চাপি দিয়ে ওটারে 8 করলাম, আপনার এরপরে আপনার পুঁজি কমতে কমতে 5, 4, 3, 2, 0 হয়ে গেলেন আপনি। কিন্তু আমাকে না, আমার কাজ হচ্ছে 10 থেকে আপনাকে 40 দেওয়া, 40 দিয়ে 30, 40 দিয়ে আপনাকে আস্তে আস্তে দেওয়া। এবারের বাজেটে কিন্তু এইটাই একটা নীতির কথা বলা হচ্ছে বারবার। সেটার নীতিটা হচ্ছে আমাকে স্বাবলম্বী হওয়ার পথে উঠতে হবে, আমাকে আমার অচল অর্থনীতিকে সচল করতে হবে। অচল অর্থনীতি সচল না হলে পর আমার অন্য কোনো কিছু কাজ করবে না। আমার দেশে বেকারত্ব বেড়ে যাচ্ছে, মানুষের দ্রব্যমূল্যের নাবিশ্বাসে সে রেসপন্ড করতে পারছে না, ব্যাংকে টাকা রেখে সেই টাকা ফেরত পাচ্ছে না, ব্যাংক নিজেই বেসরকারি খাতকে লোন দেওয়ার মতন তারল্য নাই, কারণ সরকার এই যে বাজেট দিতে গেলে খরচ লাগতেছে তার, তখন সে ট্রেজারি বিল বা এইসব ব্যাপারে ওই ব্যাংকের থেকে সরকারও নিচ্ছে লোন। এবং ঘাটতি বাজেটও তো মোটামুটি 2,43,000 কোটি টাকা, যেটা একটি বড় অংশ হয়তো অভ্যন্তরীণ ঋণ কিংবা অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করবে। তার ফলে কি ব্যাংকিং খাতে চাপ সৃষ্টি হবে? ব্যাংকিং খাতে চাপ সৃষ্টি হবে, কিন্তু ব্যাংকিং খাতকে সক্ষম করতে হবে এই জন্যই যে ব্যাংক খাত যদি বসে যায় তাহলে মানুষ আর টাকা আমানত রাখবে না, আমার আমানতের টাকা এদিক ওদিক চলে যাবে। আমানত রাখলে হতো কি, ওই টাকা দিয়ে উনি শিল্পে বিনিয়োগ করতে পারতেন, তা উনি যেহেতু টাকা পাচ্ছেন না, উনি বিনিয়োগ করতে পারবেন না। এবং সরকারও যদি আবার ওনার কাছ থেকে আরও কিছু টাকা নিয়ে নেয় ইন ফর্ম অফ ট্রেজারি বিল বা যেভাবে হোক, তাহলে তো ব্যাংক নিঃস্ব হয়ে গেল। ব্যাংক নিঃস্ব হয়ে গেলে ইকোনমিতে সে কোনো পুঁজি সরবরাহ করতে পারবে না, আবার গ্রাহকের কাছে তার মুখ থাকবে না, এবং গ্রাহক এত বেশি জটিল হয়ে যাবে, পরিস্থিতি হয়ে যাবে যে পুরো অর্থনীতিতে কিন্তু একটা বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা থেকেই যাবে। তো সেই জন্যেই ব্যাংকেও বাঁচাতে হবে এবং সাথে সাথে সকলকে সক্রিয় করবার চেষ্টা করতে হবে আর কি। এই জন্যেই ব্যাংক সরকারকে হয়তো বিভিন্নভাবে যেভাবে হোক কিছু জোগাড় করে নিয়ে এইটাকে স্বাবলম্বী করবার চেষ্টা করতে হবে আর কি। যেমন যে টাকা নিয়ে গেছে তার কাছ থেকে টাকা আদায় করার ব্যবস্থা করা, এবং সেটা সময় সাপেক্ষ হতে পারে, হ্যাঁ, আইন কানুনের বিষয় আছে, সময় সাপেক্ষ হতে পারে, কিন্তু ওই সময়টা চলার জন্যে সরকারকে অন্য জায়গাতে ধার কর্য করে হলেও একে বাঁচিয়ে তুলতে হবে, একে না বাঁচালে এটা হবে না। আচ্ছা, রাজস্ব সংগ্রহের দিকে আবার একটু আসতে চাই। যেহেতু একটি বড় বাজেট, অর্থাৎ এই যাবৎকালে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, এটি 9,38,000 কোটি টাকা, যার বড় একটি অংশই রাজস্ব বোর্ড সংগ্রহ করবে। এর আগেও তো আমরা দেখেছি রাজস্ব বোর্ডকে যে এই ধরনের টার্গেট দেয়া হয়, সেই টার্গেট তারা পূরণ করতে পারে না। এবছরও যদি সে ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে কি বাজেটে বড় ধরনের কাটছাট চলে আসতে পারে আগামীতে? না, বাজেট কাটছাট আসবে কিনা সেটা পরের কথা আসছি। আপনি যে বললেন এটা ঐতিহাসিক বাজেট, বিরাট বাজেট, বড় বাজেট, এটাকে বড় বাজেট, ঐতিহাসিক বাজেট, উচ্চবিলাসী বাজেট বলবার কোনো স্কোপ নাই, কারণ এটা একটা স্বাভাবিক প্রবৃদ্ধিতে বাজেট হবে। হ্যাঁ, বাজেট বড় বা অসুবিধা নির্ভর করবে, বা ওই যে রেভিনিউ আর্ন যদি না হয় তখন আপনি বলতে পারেন বাস্তবায়নে, অর্থাৎ আপনার বাস্তবায়ন যদি না করতে পারেন, অদক্ষতার চাইতেও আপনি যদি বাস্তবায়ন না করতে পারেন, আপনি যে টাকা ব্যয় করছেন ইকোনমিতে দিচ্ছেন, সেই ইকোনমিতে যদি গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস না হয়ে যদি ওই টাকা ব্যয় হয়, তাহলে তো আপনি কিছুই ঠেকাতে পারবেন না। সুতরাং আপনাকে ব্যয়ের বেলায়ও যথেষ্ট সক্রিয় থাকতে হবে, মানে খুব স্ট্রিক্টলি পজিশন যাইতে হবে। আর রেভিনিউ আর্নিংয়ের এই যে বললেন কয়েক বছর ধরে সে পারে না, তাহলে আবার দিচ্ছি, তাহলে ওই ধরনের অবস্থা, ইট ইজ এ নেগেটিভ অ্যাটিটিউড। কারণ নেগেটিভ অ্যাটিটিউড এই জন্য, ও পারে না কেন, ওর পারতে হবে, ওকে পারতে হবে, পেরে অর্থনীতি থেকে ওই যে কী বলে আয় বৈষম্য ওটা কমানোর পদক্ষেপে থাকতে হবে। এখন ও পারতে হবে বলছি এই জন্যেই, কারণ ওর পারবার জন্যই দুইটা শর্ত জড়িত। একটা হচ্ছে ইকোনমির সুস্থ থাকা, কারণ ইকোনমির থেকেই তো সে রেভিনিউ আর্ন করবে। আমি ইকোনমিকে যদি সুস্থ করি, তখন ওরে আমি বলতে পারবো টাকা তুলতেছো না কেন, হ্যাঁ, জবাবদিহি করতে পারতেছি না, পারবো। আর যদি আমি ইকোনমিকে অসুস্থ রাখি আর ওরে বলি তুমি টাকা দাও, তো তো দেবে না বা দিতে পারবে না। আর সেইটাতে বললাম ওর তো সক্ষমতা নাই, আমি এখন কি করব, এইটা না।
এখানে কাজ হতে হবে ইকোনমিকে সচল করে তার কাছ থেকে রেভিনিউ নেওয়ার পদক্ষেপে যেতে হবে। এটা হচ্ছে ইকোনমি সুস্থ করে, আর একটা হচ্ছে ও নিজেকেও জবাবদিহির আওতায় আনতে হবে যে তোমার দেশে এত টাকা আছে দেখা যাচ্ছে, ট্যাক্স জিডিপি রেশিও যে এত কম, এর মানে কি ইকোনমিতে অর্থ আছে, মানুষের আয় আছে, কিছু লোকের অতিরিক্ত আয় আছে, তুমি তার কাছ থেকে নিচ্ছ না, তুমি নিচ্ছ না, ও দিচ্ছে না বা নেওয়া হচ্ছে না, এই 3 না এর একটা সমন্বয় লাগবে, এখানে লাগবে। আমরা সাধারণত রেভিনিউ বাজেটকে টার্গেটটা দিতে বাধ্য হই যেহেতু আয় ব্যয় বাড়তেছে বলে, এইটা দেই মানে কি এটা ইচ্ছাকৃত না, এটা হচ্ছে একটা পুশ ফ্যাক্টর যে তোমাকে এটা আয় করতে হবে, কারণ ইকোনমিতে আছে আমি দেখতে পাচ্ছি, তুমি কারুর ধরতেছো না, আমি তোমার যেই টার্গেট বাড়িয়ে দিচ্ছি সেই ওই যে লোক রেগুলার কর দেয় তার উপরে যে তুমি চাপ বাড়াচ্ছ, এটা বাড়বার কথা না। তোমার নতুন নতুন খাত বের করতে হবে, ক্ষেত্র বের করতে হবে, কোথায় কোথায় ফাঁকি দিচ্ছে সেই ফাঁকি কমাতে হবে, এখানে তোমার এক্সারসাইজ আছে। এবং এই কাজে তোমাকে অটোমেশন হওয়ার কোনো বিকল্প নাই। তুমি অটোমেটেড হচ্ছ না কেন? তোমার অটোমেটেড হতে হবে। এটাই হচ্ছে বাণী, মানে তির্যক প্রত্যাশা, মূল প্রত্যাশা আসলে মূল এই প্রত্যাশা বিষয়গুলোকে এটাই। সামনে যে রেখে তোমাকে এইগুলোকে ঠিক করে তোমাকে স্বাবলম্বী হওয়ার পথে তোমার কাজ করতে হবে। আমি যদি দেখি যে অর্থনীতি সচল আছে, তুমি তার কাছ থেকে নিচ্ছ না, তুমি ফাঁকি দিচ্ছ, পারতিছ না, তুমি অটোমেশন এখনো করো নাই, তুমি তোমার দক্ষ লোকবল যা আছে তারে তুমি কি করছো, ওই 80,000 ছোট ছোট করদাতার বাজেটের কি বলে অডিট করার কাজে তুমি ব্যয় করতেছো। তোমার এই কাজে এইটা তোমার কাজ না? ওই যে অসাধারণ করদাতারা, যারা বড় বড় করদাতা যে ফাঁকি দিচ্ছে, সেই একটা ফাইলে যদি তোমার ফাঁকি দিয়ে তোমার চোখে ধুলো দিয়ে যদি নিয়ে যেতে পারে, তাহলে আমার 35,000 ছোট ছোট করদাতার ফাইল যোগ করলেও তো তা হবে না। অর্থাৎ ছোট ছোট তুমি যে এখানে জায়গাগুলো ছোট রয়েছে ছোট করদাতার সেখানে পিছনে আইন কানুন জটিল করে ওর পিছনে দৌড়দৌড়ি করে তোমার এনার্জি ক্যালোরি সব খরচ করতেছো, অথচ তুমি একটা বড় করদাতার যার ওখানে তোমার তাদেরকে করে আওতায় আনা হচ্ছে না। এই বিষয়গুলোকে আসলে বর্তমান সরকারকে হয়তো তুমি তাকে দিচ্ছ না। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে হয়তো আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। জি, থ্যাংক ইউ। দর্শক, বাজেট নিয়ে বেশ কিছু তথ্য আমরা জানছিলাম, বাজেট নিয়ে বিভিন্ন খবরাখবর বলছিলাম, এছাড়া বাজেট নিয়ে আলোচনা হচ্ছিল। আমাদের সঙ্গে ছিলেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে থাকা বাজেট নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি মূল স্টুডিওতে। রঞ্জু। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। সীমান্তে পুশিন চেষ্টা ঠেকাতে শেরপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। 42 কিলোমিটার এলাকা জুড়ে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। বিজিবির পাশাপাশি সীমান্ত নিরাপত্তায় যুক্ত হয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও। এভাবেই শেরপুর সীমান্ত জুড়ে দিন-রাত চলছে বিজিবির নজরদারি। পুশিন চেষ্টা ঠেকাতে সীমান্ত পাহারায় তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রাও। শেরপুরের শ্রীবর্দী, ছিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার 42 কিলোমিটার সীমান্ত জুড়েই চলছে নিয়মিত টহল। 8টি বিওপির গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। মাইকিং, উঠান বৈঠক সহ সচেতনতামূলক সভা সমাবেশে সতর্ক করা হচ্ছে সীমান্তবাসীকে। ভারত থেকে অবৈধভাবে লোক বাংলাদেশে প্রবেশ করে আমরা বিজিবিকে জানাবো এবং যতটুকু সম্ভব তাদেরকে আমরা ধরে বিজিবির কাছে হস্তান্তর করব। আমাদের ওখানে দিনে রাত্রে টোল দিতেছে, ওদের সাথে আমরা জড়িত হয়ে ভারতবাসীদের লোকদেরকে আমরা ধরে দিব। জাহাঙ্গর দেশের তো আমরাই থাকতারি না, ঘেরা যদি আইতে আমরা কই থাকাম। এই অবস্থানে আমরা সতর্ক আছি, এলাকাবাসী সহ ঐক্যবদ্ধভাবে সতর্কতার সহিত আমরা এটার প্রতিবাদ করতেছি অথবা দেখতেছি আর কি। পুশিন রুখতে সীমান্ত জুড়ে বাড়তি সতর্কতা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। আমরা 24 ঘন্টা আমার টহল সদস্য দিয়ে আমরা আমার সীমান্ত নিরাপদ রাখার জন্য ওভারঅল আমরা চেষ্টা চালাচ্ছি এবং আমাদের সীমান্তে যদি কোনো প্রকারের কোনো অপরিচিত লোক আসে আমরা তাকে আমাদের আইনের যা আছে আমাদের আইন অনুযায়ী তাদের সাথে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। শুক্রবার নালিতাবাড়ির রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করে বিজিবি ও স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নারায়ণগঞ্জের মদনপুরে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের 4 জন সহ দগ্ধ হয়েছেন 5 জন। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। স্থানীয়রা জানায় সকালে বন্দর উপজেলার মদনপুরে একটি ফ্ল্যাট বাসায় এই দুর্ঘটনা ঘটে। গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে
একই পরিবারের 4 জন সহ দগ্ধ হয় 5 জন। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এক পরিবারের 4 জনের মধ্যে স্বামী স্ত্রী ও তাদের 2 সন্তান রয়েছেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ঘোষণা দিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন টার্গেটে হামলা হয়েছে বলে জানিয়েছে সেনকম। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বাহিনীর 18টি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। ফের পুরোপুরি বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। এই পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে প্রতিবেশী দেশগুলো। স্থানীয় সময় সন্ধ্যা, একের পর এক মার্কিন হামলায় এভাবেই দাও দাও করে জ্বলছে ইরানের দক্ষিণাঞ্চল। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিবৃতি অনুযায়ী বুধবার স্থানীয় সময় বিকেলে একযোগে হামলা চালানো হয় ইরানের বিভিন্ন টার্গেটে। তাদের ভাষ্য, এসব হামলা আত্মরক্ষামূলক। বুধবার অভিযানের আগেই হামলার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দাবি, সমঝোতার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ইরান। ব্যঙ্গ করে বলেন, তাই তেহরানকে এবার বোঝানো হবে বোমা দিয়েও দর কষাকষি করা যায়। চুক্তিতে পৌঁছাতে সুযোগ দেয়া হয়েছিল ইরানকে, কিন্তু তারা কালক্ষেপণ করছে। যদি তাই হয় তাহলে ওয়াশিংটন যুদ্ধের পথই বেছে নেবে। যদি বোমা দিয়ে আলোচনা করতে হয় তাহলে আমরা তাই করব, আর এতে আমরা খুবই দক্ষ। মার্কিন হুমকি ধামকিকে অবশ্য পাত্তাই দেয়নি ইরান। পাল্টা হুঁশিয়ারি, দেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কোনো দ্বিধা করবে না ইরানি সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্র পরস্পর বিরোধী বার্তা দিয়েও বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। লেবাননেও বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ইসরায়েল। কূটনীতিতে কাজ না হলে সামরিক পদক্ষেপ নিতেই হবে। গতরাতের ঘটনায় প্রমাণ করে দেশের প্রতিরক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী কোনো দ্বিধা করে না। মার্কিন হামলার পর ইরানের কার্যক্রমে বাঘাইয়ের বক্তব্যেরই প্রতিফলন দেখা যাচ্ছে। ফের হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে তারা। অতিক্রমের চেষ্টা করায় 2টি জাহাজে চালানো হয়েছে হামলা। তাসনিমের তথ্য অনুযায়ী পাল্টা অভিযানে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর 18টি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 2টি ধাপে পরিচালিত এই অভিযানে অংশ নিয়েছে আইআরজিসির নৌ ও বিমান ইউনিট। পরিস্থিতির উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। নাগরিকদের নিরাপদ স্থানে যেতে বলেছে বাহরাইন। বাগদাদে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির দূতাবাস। ইফাতিরা, স্টার নিউজ। দর্শক, এবারে খেলার খবর। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবরে অজিদের সংগ্রহ 5 উইকেটে 79 রান। ব্যাটিংয়ে নেমেই টাইগার বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে অজি ব্যাটাররা। রানের খাতা খোলার আগেই তাসকিন আহমেদের বলে ফিরে যান ম্যাথু শট। এরপর অস্ট্রেলিয়া শিবিরে জোড়া আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। ফলে 1024 ম্যাচ পর প্রথমবারের মতো নিজেদের ওয়ানডে ইতিহাসে স্কোরবোর্ডে কোনো রান না তুলেই 3 উইকেট হারায় সফরকারীরা। এরপর বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন জশ ইংলিশ ও অ্যালেক্স ক্যারি। মোস্তাফিজের তৃতীয় শিকার হয়ে 13 রানে আউট হন ক্যারি। এরপর তানভীর ইসলামের বলে 34 রানে ফিরেছেন জশ ইংলিশও। দর্শক, এই বিষয়ে আরো খবর জানবো। মিরপুরে আছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন, এবং রিমনের কাছ থেকে জানতে চাইবো, রিমন, সিরিজ জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে এবং মিরপুরের আজকের উইকেট কেমন, সার্বিক দর্শকদের উন্মাদনাই বা কেমন দেখছেন? মিরপুরে হোম অফ ক্রিকেটে কিন্তু মেঘ রয়েছে, তবে সেই মেঘটা বোধহয় বাংলাদেশের চাইতে বেশি আঘাত হেনেছে অস্ট্রেলিয়া তাসমান সাগর পারের সেই দলের বিপক্ষে। ভাবা যায় বাংলাদেশ দল একসময় যে অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটকে শাসন করত টাইগাররা, সেই বাংলাদেশ দল এবার অস্ট্রেলিয়াকে শাসন করছে এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ যে আসলে বদলে গেছে, বিশেষ করে অন্তত ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ যে বদলে গেছে তার সবচাইতে বড় প্রমাণ এই যে ব্যাক টু ব্যাক টাইগারদের যে পারফরমেন্স। আপনি দেখেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল সিরিজ জিতলো, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলো, তারও আগে পাকিস্তানের বিপক্ষে জিতেছে। সব মিলিয়ে আজকে ম্যাচটাও যদি বাংলাদেশ জিততে পারে, দারুণ একটা ছন্দে রয়েছে। অর্থাৎ যেই দুই গলার কাটা মার্নাস লাবু শেইন এবং গ্রিন, এই দুজনকে যদি বাংলাদেশ দল ফিরিয়ে দিতে পারে, তারপরে যারা ব্যাটাররা রয়েছেন, বার্টলেটের কথা বলতে পারেন আপনি, অ্যাডাম জাম্পার কথা, নাথান অ্যালিস, এরা কিন্তু কেউই আসলে সেরকম ব্যাটার না। অর্থাৎ যদি আসলে ফিরিয়ে দিতে পারে, বলাই বাহুল্য যে বৃত্ত পূরণের কথা আমরা বলি,
চীনা কান্ট্রি অর্থাৎ ইংল্যান্ড ছাড়া সব দলের বিপক্ষে কিন্তু বাংলাদেশের যে ওয়ানডেতে সিরিজ জয়ের যে সুখস্মৃতি, সেই সুখস্মৃতিতে নতুন একটা অধ্যায় কিন্তু রচিত হবে। এবং বাংলাদেশ দল যেভাবে শুরু করছে, অস্ট্রেলিয়া তাদের ক্রিকেট ইতিহাসে দিস দ্য ভেরি ফার্স্ট টাইম তারা 0 রানে 3 উইকেট হারিয়েছে মর্নিং শোজ দ্য ডে, এবং সেই মর্নিংটা কিন্তু বাংলাদেশের পক্ষেই কথা বলছে। আজও টস জিতেছিলেন জস ইংলিশ, কিন্তু তিনি কিন্তু প্রথম ম্যাচের ভুলটা করেননি, আগে ব্যাটিং নিয়েছেন। তবে কী বাসে যায় বাংলাদেশ দলের বোলাররা, পেস বোলাররা যেভাবে আসলে আঘাত এনেছে। মুস্তাফিজুর রহমানের কথা আপনি বলতে পারেন, নাহিদ রানাদের ভিড়ে মুস্তাফিজুর রহমানকে কিছুটা ম্লান তার পারফরমেন্স, এই কথা কিন্তু বলার কোনো সুযোগ নেই। মুস্তাফিজুর রহমান দুর্দান্ত, আজও কিন্তু তিনি 3টা উইকেট তুলে নিয়েছেন। তাসকিন আহমেদ সবসময় বাংলাদেশ দলকে আগে ব্রেক থ্রু এনে দেয়। দেখার বিষয় বাংলাদেশ দল যে ব্যাটনটা শুরু করেছে, কত কম রানে আসলে ক্রিকেট অস্ট্রেলিয়াকে তারা বেঁধে রাখতে পারে। এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল যদি এই ম্যাচটা জিততে পারে, তবে তৃতীয় ওয়ানডেতেও কিন্তু বাংলাদেশ দল কিছুটা পরীক্ষা নিরীক্ষাও যে করতে পারবে স্কোয়াড নিয়ে, সেটাও কিন্তু বলাই বাহুল্য। এবং জানি যে বাংলাদেশ দলের সৌম্য সরকার ফিরেছেন, টাইগার ব্যাটারদের সামনে অন্তত সৌম্যর সামনেও একটা সুযোগ থাকবে অন্তত এই ম্যাচে দারুণ কিছু করার। এবং পাশাপাশি বাংলাদেশ দল যেভাবে আসলে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে, অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত কত রান করতে পারে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। সব মিলিয়ে ম্যাচটা পুরোপুরি বাংলাদেশের গ্রিপে রয়েছে। উইকেটের যদি আপনি কথা বলেন, এই উইকেট কিন্তু যত সময় গড়াচ্ছে ব্যাটারদের পক্ষে কথা বলছে। এবং বাংলাদেশের যে লম্বা ব্যাটিং লাইন আপ, বাংলাদেশ দল 7 জন জেনুইন ব্যাটার নিয়ে খেলছে, যে লম্বা ব্যাটিং লাইন আপ, সেক্ষেত্রে বলাই যায় যে এই ম্যাচটা অন্তত বাংলাদেশ দল নিজেদের করে নিতে পারে কিনা। নিজেদের তো অলরেডি করেই নিয়েছে, চেষ্টা করতে পারে কিনা সেটাই আসলে দেখার বিষয়। রঞ্জু। রিমন, আপনাকে ধন্যবাদ। এদিকে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল নিয়ে আজ সিদ্ধান্ত জানাতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকে হাসপাতালের সামনে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ সদস্য। আরও খবর জানবো, আমাদের সহকর্মী শাহনুর ইসলাম সেখানে রয়েছেন, এবং শাহনুরের কাছ থেকে জানতে চাইবো আজকে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে। স্বাস্থ্যমন্ত্রী কোনো আভাস দিয়েছেন কিনা বা কোনো কিছু আপডেট জানা গেল কিনা জানাবেন। হাসপাতালের লাইসেন্স বাতিল হবে কি হবে না এ নিয়ে আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে, এবং এ নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা যে বাহিনীরা রয়েছে তারাও তৎপর রয়েছে। এবং আজকে কিন্তু এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী রয়েছেন তার এখানে আসার কথা রয়েছে, এবং সেই ঘিরে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হাসপাতালে তৈরি না হতে পারে, এবং যারা চিকিৎসা নিতে আসছেন তারাও যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়ে, তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এবং আমরা জানি যে গত 27 তারিখে এই হাসপাতালেই 6 জন নবজাতক আসলে অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করে, এবং তারপর থেকে কিন্তু হাসপাতালে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করেছেন এবং পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের আশা তাদেরকে দিয়েছিলেন। আমরা জানি যে ইতিমধ্যে প্রতিটা পরিবারকে, অর্থাৎ 6 জন যে নবজাতক মৃত্যু হয়েছে সেই 6 জন পরিবারকে 80 লাখ টাকা করে দেয়া হবে, এবং তাদের যে পরিবারের সদস্যরা রয়েছে সেই পরিবারের সদস্যগুলোকে মা বাবা এবং তাদের অন্যান্য যে সদস্য রয়েছেন তাদের জন্য সারা জীবন চিকিৎসা ব্যবস্থা করবেন বলে আদ্দিন কর্তৃপক্ষ জানিয়েছিলেন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল, এবং সেই তদন্ত কমিটির যে রিপোর্ট আলটিমেট দেওয়ার কথা সেটি আজকে দেওয়ার কথা রয়েছে, এবং তারপর থেকে আজকেই সেই রিপোর্টটি আসার কথা। এবং তারপরে এই আদ্দিন হাসপাতাল লাইসেন্স আসলে বাতিল হবে কি হবে না এটি নিয়ে আসলে আজকে মূলত আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছেন তারা এখানে তৎপর রয়েছেন, এবং হাসপাতালে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কিন্তু তারা তৎপর রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে হাসপাতালে যারা কর্তব্য রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ধরনের প্রজ্ঞাপন দেওয়া হবে অথবা লাইসেন্স বাতিল হবে কি হবে না, সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে তারাই সেটি মেনে নেবে। রঞ্জু। শাহনুর, আপনাকে ধন্যবাদ। এবং সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় স্টার নিউজের দর্শকদেরকে আমরা সেটা জানিয়ে দেব। এই ছিল স্টার নিউজে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।